জানাতে চাই পরিবহন এবং যোগাযোগ খাতে কী ধরনের পরিবর্তন আসছে, বরাদ্দ কতটুকু হচ্ছে এবং একই সঙ্গে এই পরিবহন এবং যোগাযোগ খাতের যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ কতটুকু আসলে পাওয়া গেল, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। মাহমুদ রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি 2025-এর আলোচনায়। গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে পরিবহন ও যোগাযোগ খাত, প্রত্যেক বাজেটেই কিন্তু মূলত পরিবহন ও যোগাযোগ খাত অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার কাছে যে তথ্য রয়েছে তাতে কিছুক্ষণ আগে যে বাজেট ঘোষণা হলো 2024-25 অর্থ বছরে, তাতে পরিবহন ও যোগাযোগ খাতে এবার বরাদ্দ রাখা হচ্ছে 82,918 কোটি টাকা। যদি একটু বিস্তারিত বলি, পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বরাদ্দ রাখা হচ্ছে 38,143 কোটি টাকা। এটি হলো মোট যে সড়ক ও পরিবহন খাত, তার মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে সড়ক ও পরিবহন বিভাগে। এরপর রয়েছে রেলপথ মন্ত্রণালয়, এখানে রয়েছে 18,072 কোটি টাকা। এটি হলো ঠিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এবার পরিবহন ও যোগাযোগ খাতে। এরপরে রয়েছে নৌ পরিবহন, সেখানে বরাদ্দ করা হয়েছে 11,270 কোটি টাকা। এবং এরপরে রয়েছে বেসামরিক বিমান ও পর্যটন, এটি 5,695 কোটি। এবং রয়েছে ডাক টেলিযোগাযোগ বিভাগে 2,420 কোটি। এবং এরপরে যে সেতু বিভাগ, সেটি রয়েছে আপনার 7,318 কোটি টাকা। অর্থাৎ সড়ক, মহাসড়ক ও সেতু এই তিনটি কিন্তু রয়েছে একটি মন্ত্রণালয়ের অধীনে। এই তিনটি মিলে মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় 45,000 কোটি টাকা। অর্থাৎ মোট যে বরাদ্দ রয়েছে 82,000 কোটি টাকা, তার কিন্তু 50% বেশি শুধুমাত্র সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে। এবং এটি কিন্তু আমরা গত যদি বলি 52 বা 53 বছর, প্রত্যেক বছরই কিন্তু একইভাবে। যদি একটু আমরা তুলনা করে আমি একটু আপনাকে দেখাতে চাই, এই পরিবহন ও যোগাযোগ খাতে এবং এবার মোট বরাদ্দ হয়েছে 82,000 কোটি টাকা। যদি আপনি দেখেন ঠিক এর আগের বছর হয়েছিল এর চেয়ে আরও 3,000 কোটি টাকা বেশি, অর্থাৎ 23-24-এ 22-23 হয়েছিল 81,000। এবং তার আগের যে দুটি অর্থ বছর 21-22 এবং 20-21, সেখানে কিন্তু এবারের চেয়ে প্রায় 10,000 কোটি টাকা হয়েছে আপনার 21-22-এ কম, এবং 20-21-এ হয়েছে 64,000 কোটি টাকা, তার মানে প্রায় 20,000 কোটি টাকা। এবং কম্পেয়ার করলে দেখা যাবে যে গত বছর এবং আগের 2 বছরের অর্থ বছর সেখানের চেয়ে কিন্তু এবার কম হয়েছে। একই সঙ্গে আপনাকে আরেক তথ্য থেকে দেখাতে যায় যে পরিবহন যোগাযোগ খাতে যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে আমরা দেখি টাকার অঙ্কে বলছিলেন, হ্যাঁ, গত বছরে কিন্তু আপনি দেখবেন একই অঙ্ক ছিল। সড়ক, মহাসড়ক এবং সেতু এই তিনটি বিভাগ মিলে যদি আপনি দেখেন, সড়ক মহাসড়কে 45, সেতুতে 10.5, অর্থাৎ এই দুটি মিলেই রয়েছে মোট 55.5%। মোট যে বাজেট 100%, অর্থাৎ পরিবহন ও যোগাযোগে তার অর্ধেকের বেশি চলে যাচ্ছে শুধুমাত্র একটি মন্ত্রণালয়। আর বাকি যে 3টি বা 4টি রয়েছে, রেলপথ, নৌপথ, বেসামরিক ও ডাক, এই 4টি মিলে হয় বাকি 44%-এর মতো। অর্থাৎ প্রত্যেক বারে কিন্তু আমরা দেখি যে সড়ক পরিবহনের মধ্যে সড়ক, মহাসড়ক ও সেতু, এই 3টি বিভাগকেই সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়। তার মানে আপনি জানেন যে আমাদের সঙ্গে অতিথি রয়েছে, শামসুল হক স্যার রয়েছে আমাদের সঙ্গে। আমি একটু তার কাছে যেতে চাই, তার কাছে আমি একটু জিজ্ঞাসা করে একটি কথা জানতে চাই। নিশ্চয়ই শামসুল হক স্যার আমার কথা শুনতে পাচ্ছেন, তিনি আমাদের সঙ্গে স্টুডিও 2-তে রয়েছে। আমি স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি জানেন যে এবার মোট পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে 82,918 কোটি টাকা। এর মধ্যে থেকে যদি আমি আপনাকে বলি প্রায় 46,000 কোটি টাকায় বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র সড়ক, মহাসড়ক ও সেতুতে। বরাবরের মতো এবারও রেল, নৌ, বিমান, ডাক ও টেলিযোগাযোগ সেটি কিন্তু এবারও বঞ্চিত থাকলো। এভাবে বাজেট রেখে আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি, সেটি সম্ভব হবে কিনা স্যার? ধন্যবাদ রাকিব। আসলে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ভারসাম্যপূর্ণ যদি আমি করতে চাই, যেটা অত্যন্ত দরকার টেকসই উন্নয়নের জন্য, এবং আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন করছি, আমি যে বাইরের প্রোটেকশনটা পাবো না, নিজের সক্ষমতা যদি বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের ভারসাম্যপূর্ণ, বিশেষ করে নৌয়ের যে অমিত সম্ভাবনা আছে, সেটা কিন্তু অত্যন্ত দরকার ছিল ক্যাপিটালাইজ করা। কিন্তু বরাদ্দ দেখে বোঝা যাচ্ছে নৌ কিন্তু বঞ্চিতই হলো। এর বিশেষ করে কার্গো মুভমেন্টের অর্থনীতির জন্য কিন্তু আমাদের প্যাসেঞ্জার মুভমেন্ট থেকে কার্গোটাকে যদি আমি নিরবিচ্ছিন্ন করতে পারি, সাশ্রয় মূল্যে যদি আমি এটা আন্তর্জাতিক বাজারে ঢুকতে পারি, তাইলে যে কম্পিটিটিভ এজটা পাবো, এটা নৌ এবং রেলই কিন্তু একমাত্র দিতে পারে। সড়ক পথ ডেফিনেটলি এটা জনগণ চায়, পাসপোর্ট অফ ফ্রিডম, ডোর টু ডোর ফ্যাসিলিটি চায়। কিন্তু আমি যদি
অর্থনীতি, বড় মাপের অর্থনীতির কথা বলি, তাহলে কিন্তু আমাকে কার্গো মুভমেন্ট বা মাল পরিবহনের জন্য কৌশলটা হওয়া উচিত ছিল নো ফোকাস। আমি সড়কে প্রতি বছরই কিন্তু এক্সেন্ট্রিক্যালি আমি বিনিয়োগ দিয়ে যাচ্ছি। তার ফলে এখন আউটকামটা কি হলো? প্রায় 80% বেশি যাত্রী এবং মাল পরিবহন করে সড়ক দিয়ে। এটা কিন্তু টেকসই উন্নয়নের লক্ষণ হলো না। কিন্তু টেকসই উন্নয়ন হবে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী মূল্যে আমি যদি কার্গোটাকে পরিবহন করতে পারি, যেটা রেল এবং নৌ দিতে পারে। তো সেই হিসাবে আমি বলবো এই বাজেটের মধ্যে আমি যদি কোনো কৌশল খুঁজতে চাই, দেখব এটা ধারাবাহিকভাবে গতানুগতিকভাবে রোড সেন্ট্রিক যেইভাবে হয়ে আসছিল সেটাই হচ্ছে, এবং এটার ফলে হবে কি রোডের কন্ট্রিবিউশন যাত্রী এবং মাল পরিবহনের ক্ষেত্রে আরও বাড়বে, এবং এটা টেকসই উন্নয়নের জন্য একটা বড় বাধা হবে। পাশাপাশি পদ্মা ব্রিজ হওয়ার ফলে এই যে নৌপথের বিনিয়োগগুলি কমে গেল, লঞ্চ বিক্রি করে ব্যবসায়ীরা চলে গেল, আমি এখানে উল্লাস দেখি, কিন্তু এটার জন্য কৌশল হওয়া উচিত। দেশটাকে যদি আমি টেকসইভাবে উন্নয়ন করতে চাই পরিবহন ব্যবস্থায়, প্রতিটা মাধ্যমকে আমার কৌশলগতভাবে বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে নৌপথ, গড গিফটেড, ভেরি আমি বলে সাশ্রয়ী এবং লাক্সই, কিন্তু আমি যদি তাকে কানেক্টিভিটি না দেই, আমি যদি পোর্টগুলি তৈরি না করি, তাকে যদি ফোকাস না করি, তাহলে নাব্যতা হারাতে থাকবো, নদীর উপরে ব্রিজ করব, নেভিগেশনাল হেডরুম দিব না। আমাদের চোখের সামনে তখন নৌয়ের যে অমিত সম্ভাবনা, যেটা দিয়ে আমি ভারী অর্থনীতিতে যেতে পারতাম, সেটা কিন্তু আমরা এখানে পেট্রোনাইজ করতে পারলাম না। এই অন্তত বাজেটের মধ্যে সেটা আমি দেখিনি আর কি। ধন্যবাদ ডক্টর শামসুল হক। আমাদের সাথে আলোচনার এই পর্যায়ে যুক্ত হয়েছেন ফাহিম মাসরুর, সাবেক সভাপতি বেসিস। আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানান। আমরা এবার একটি ট্রানজিশন দেখলাম যে এর আগের বার আমরা যখন ডিজিটাল বাংলাদেশ এটার সাথে পরিচিত ছিলাম, এখন নতুন একটি টার্ম আমরা শুনছি স্মার্ট বাংলাদেশ, এবং এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের কথা বলছে, বাজেটেও তার প্রতিফলন দেখছে। আপনি ওভারঅল এই স্মার্ট বাংলাদেশ গ্রহণের প্রেক্ষিতে আমাদের আইসিটি সেক্টরে নতুন কি কি ধরনের পরিবর্তন বা সংযোজন হতে পারে বলে মনে করেন? জি ধন্যবাদ। আসলে মানে সরকারের একটা রাজনৈতিক কমিটমেন্ট এখন স্মার্ট বাংলাদেশ। এখন আগে যেটা ডিজিটাল ছিল ওটার সাথে স্মার্টের একটু পার্থক্য আছে। ডিজিটালটার শুধু হয়তো মাচ মোর কানেক্টিভিটি ফোকাস ছিল, এখন সেটা কানেক্টিভিটির সাথে সাথে আমাদের যা কিছু করছি, ব্যবসা বলি বা সরকারের পরিচালনা বলি, সবগুলিতে যাতে আরও এফিসিয়েন্সি ড্রিভেন হয়, আরও প্রোডাক্টিভিটি ড্রিভেন হয়, ভ্যালু ড্রিভেন হয়, সেটাকে নিয়ে আসা। তো ফিলোসফি ওয়াইজ ঠিক আছে, কিন্তু এর জন্য যেই পরিমাণ সাপোর্ট দরকার সেটাকে তো আসলে তৈরি করতে হবে। এটা যেটা অনেক ক্ষেত্রেই হয়েছিল ডিজিটাল বাংলাদেশের সময়, এটা একটা স্লোগান সর্বস্ব থেকে গেছিলো। তো আমরা আসলে মনে করি যে স্মার্ট বাংলাদেশ যেই কনসেপ্টটা এসছে সেটাকে শুধুমাত্র স্লোগান সর্বস্ব না করে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমরা জানি যে সারা ওয়ার্ল্ড এখন আসলে একটা টেকনোলজিক্যাল, আমি এটাকে ডেভেলপমেন্ট বলবো না, এটা একটা রেভলিউশন দিয়ে যাচ্ছে। এখন এআই সারা বিশ্বের সব কিছুকে পাল্টে দিচ্ছে। রোবোটিক্স বলি, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স সব কিছুকে পাল্টে দিচ্ছে। এই সময় যদি আমরা এই নিউ টেকনোলজিগুলোকে আমরা আমাদের ইকোনমির মেইন স্ট্রিমে বা আমাদের সব কিছু সিটিজেন লাইফে যদি নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে অন্য দেশ থেকে পিছিয়ে যাব এবং আমাদের সিটিজেনরা আসলে বঞ্চিত হবে। তো এবারে কয়েকটা জিনিস বাজেটের, যতটুকু আমরা বাজেট সম্পর্কে জেনেছি, কয়েকটা জিনিস ভালো হয়েছে। একটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রির, আমরা যারা আইটি ইন্ডাস্ট্রি করি, বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রি করি, তার একটা কর অব্যাহতি ছিল যেটা এই জুনে শেষ হয়ে যাচ্ছে। তো যদি এটাকে এক্সটেন্ড করা না হতো তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসলে ক্ষতিগ্রস্ত হতো, কেননা যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসলে ব্যাংক কোনো ধরনের ফান্ডিং নর্মালি করে না, সেটাতে আসলে প্রফিট থেকেই আসলে ইনভেস্টমেন্ট করতে হয়। এবং আমাদের নতুন নতুন টেকনোলজি, যেহেতু বললাম এআই বা আরও যেগুলি আছে, সেগুলিতে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টটা আসলে প্রফিট থেকেই করতে হবে। তো আমরা আনন্দিত যে আজকে মাননীয় অর্থমন্ত্রী যেটাতে ঘোষণা দিয়েছেন যে এই কর অব্যাহতিটা আরও 3 বছর, এখন 2024 থেকে এটাকে 2027 পর্যন্ত এক্সটেন্ড করা হলো।
19টা সার্ভিসে, এবং ওই 19টা সার্ভিসের মধ্যে এক্সিস্টিং কিছু সার্ভিস ছিল, সাথে করে যেটা বলা হলো যে এআই ড্রিভেন যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সেটার উপরে করা হলো, ব্লক চেইন বা রোবোটিক্সের উপরে করা হয়েছে। সেটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এনবিআর এবং মাননীয় অর্থমন্ত্রীকে। কিন্তু আবার আমরা আরেকটা জিনিস দেখলাম যেটা আসলে এই পজিটিভ সাপোর্টের এগেনস্টে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে মোবাইলের যে টক টাইম এবং মোবাইলের যে ডেটা সেটার উপরে 5% অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হলো এবার। এটা আসলেই একেবারেই আমি মনে করি যে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশের সাথে একেবারেই সাংঘর্ষিক। কেননা আমরা আসলে কানেক্টিভিটি যখন বলছি, যে একটু আগে স্যার যেমন বলছিলেন যে আসলে অ্যাফোর্ডেবিলিটি সবচেয়ে বড় ব্যাপার। পদ্মা সেতু হওয়াতে এখন খরচ কমে গেছে, এই জন্য একটা দক্ষিণবঙ্গের মানুষ উপকৃত হচ্ছে, বা নৌয়ের মতো একটা জিনিসকে আরও আনা উচিত যাতে কম খরচে সাধারণ মানুষজন একজনের সাথে একজন কানেক্ট হতে পারে। কিন্তু আমরা জানি যে আসলে বাংলাদেশে এখন প্রায় 14-15 কোটি লোক তো আসলে কানেক্টেড থ্রু মোবাইল। সবাই যে স্মার্টফোন ব্যবহার করে তা না, হয়তো 40-50% স্মার্টফোন ব্যবহার করে, বাকিরা নর্মাল বেসিক ফোন ব্যবহার করে। কিন্তু দুই ধরনের ব্যবহারই কিন্তু এখন মোর এক্সপেন্সিভ হয়ে গেল। একটা হিসাবে আছে যে একজন লোক যদি 100 টাকা খরচ করে, তার অলমোস্ট 50 টাকা, এতদিন পর্যন্ত 50 টাকা কিন্তু সরকারের কোষাগারে চলে যেত, তো এখন কিন্তু আরো 5 টাকা যাবে। তো সেটা কিন্তু সাধারণ মানুষের ডিজিটাল ডিভাইসের ব্যবহারের ব্যাপারে তাদের যে আসলে সবাই তো আসলে ইনফ্লেশনের জন্য অ্যাফোর্ডেবিলিটি কমে গেছে, সেটা আসলে ডাইরেক্টলি তাদেরকে ইম্প্যাক্ট ফেলবে। এবং এটা আমি মনে করি যে সরকারের এটাকে আবার একটু পুনর্বিবেচনা করা উচিত যে এই জায়গাটাকে কিভাবে আরো বেশি অ্যাফোর্ডেবল করা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফাহিম মাসুদ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আমরা এখন চলে যাচ্ছি তন্ময়ের কাছে। তন্ময়।